প্রজেক্টটা আমি প্রেজেন্ট না করতে পারলে আপনি প্রেজেন্ট করে দিতে পারবেন, তাই তো? ও মা, এই আবার কি অলক্ষণের কথা? দেখবেন সব ভালো হবে, আপনি সব করবেন। তাছাড়া আমার কৃষ্ণ তো সব সময় আমাদের সঙ্গে আছে। আপনি আপনার কাজটা ভালোভাবে করবেন আর আমি আমার গান ভালোভাবে গাইব। না মানে বাই চান্স কোনো প্রবলেম তো হতেই পারে। তা বলে আমি আপনার কথা কি করে বলবো? আমি কি ব্যবসার কিছু বুঝি নাকি? বাবা কত ইংরেজি কথা, সে তো অর্ধেক আমি বুঝতেই পারবো না। আর এই যে এই কম্পিউটারের মধ্যে সারাদিন খটখট করে কি সব লিখতে থাকেন, আমিও সব বুঝবো নাকি? না না বাবা, আমিও সব বুঝতে পারবো না। অনেক হয়েছে, আর বাজে কথা ভাবতে হবে না। দাঁড়ান, আমি কফিটা ঢেলে দিচ্ছি, খেয়ে নেবেন। আপনার না ছোট কর্তা, সব সময় বাজে বাজে কথা মনের মধ্যে আসে। নিন ধরুন। আর এটাই কিন্তু শেষবারের মতো খাচ্ছেন, আর এই নিয়ে কিন্তু আপনার 3 কাপ কফি খাওয়া হচ্ছে। এরপর খেলে কিন্তু আর ঘুমিয়ে আসবে না। বলছি শুনুন না, আপনার কাজটা শেষ হয়ে গেলে যেটুকু সময় থাকবে একটু ঘুমিয়ে নেবেন, না হলে কাল এত বড় ব্যবসার কাজ সামলাবেন কি করে বলুন তো? বাহ, আপনি না ঘুমিয়ে গিয়ে অনুষ্ঠানে গান গাইতে পারেন, কিন্তু আমি না ঘুমিয়ে প্রেজেন্টেশন দিতে পারবো না। বাহ বাহ বাহ, আপনি কি ভাবেন? হ্যাঁ, আপনি আমার থেকে বেশি পাওয়ারফুল? হ্যাঁ, কেন আপনি শোনেননি মেয়েদেরকে শক্তির আরেক রূপ বলা হয়? হ্যাঁ, সে অবশ্য আপনি ঠিকই বলেছেন। শারীরিক আর মানসিকভাবে আপনার গায়ে কোনো কষ্টই লাগে না। না মানে আমি বলতে চাই, দিনের পর দিন আপনি না ঘুমিয়ে থাকেন, কেউ যদি আপনাকে অপমান করে তাহলে আপনি চুপচাপ সেটা শুনেও নেন। চুপ করে থাকি না তো। আমার কৃষ্ণ আমাকে বলেছে যে অন্যায় না করা সত্ত্বেও কেউ যদি অপমান করে তাহলে সহ্য না করতে, প্রতিবাদ করতে। এটা আপনি একদম ঠিক বলেছেন। আপনি তো আবার কৃষ্ণের পারমিশন ছাড়া কিছু করেনই না। এবার আসুন তো আমার পাশে বসুন, মানে কৃষ্ণের পারমিশন নিয়ে বসুন। কেন এখন আবার বসে কি করব? এত কথা শুনতে চাই না, বসুন এখানে বসুন, আমি নিজের প্রজেক্টটা আপনাকে প্রেজেন্ট করব। দেখুন আপনার কেমন লাগছে আমাকে সত্যি সত্যি বলবেন, কোনো প্রবলেম হলে আমাকে বলবেন কিন্তু, ঠিক আছে? বারে ইংরেজির ভুল ঠিক আমি কি করে বলবো? শ্যামা, মানে আমি সব ইংরেজিতে বলবো না, বাংলাতেও বলবো, মানে ইংলিশ বাংলা মিশিয়ে বলবো। আসলে আমি জানতে চাই যে যারা আমার বিজনেসের ব্যাপারে সেভাবে পুরোপুরি জানে না তারা বুঝতে পারছে কিনা। আপনি শুনবেন তো? শুনবো। না ধরুন, রেডি? ওয়েলকাম লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমি হলাম নিখিল চৌধুরী, আর আজকে ইন্টারন্যাশনাল বিজনেস ফেয়ারে আমি রিপ্রেজেন্ট করছি বেঙ্গলস ওয়ান অফ দ্য লিডিং ফার্মস সুস্বাদু মশলাকে। আজকের প্রজেক্টটা ভীষণ ইউনিক, এই ভেঞ্চারটা ভীষণ বড়, আর তাই আমাদের দরকার ফরেন ইনভেস্টার্স। যদি আমরা এই প্রজেক্টটা বড় ক্যাপিটাল দিয়ে শুরু করতে পারি তাহলে উইদিন 2 years আমরা ইকুইলিব্রিয়াম পৌঁছে যেতে পারবো, এন্ড দ্যাটস আ প্রমিস। Thank you so much, ladies and gentlemen. শ্যামা, শ্যামা, শ্যামা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনেছি তো। বাপরে বাপ, আপনি এইটুকু সময়ের মধ্যে এত কিছু করলেন কি করে? ওহো শ্যামা, এসব কথা ছাড়ুন না, বলুন না আপনার কেমন লাগলো, বলুন না প্লিজ। বলছি খুব ভালো লেগেছে ছোট কর্তা, খুব ভালো লেগেছে।
দেখবেন কাল যখন আপনার কথা সবাই শুনবে না, তখন ঠিক আমার মতোই সবাই হা হয়ে যাবে। কিন্তু আমি তো ভাবছি এত সব কথা আপনি মাথায় রাখেন কি করে? কেন, আপনিও তো গানের কথা সুর সব নিজের মাথায় রাখেন, তাই না? সে তো খুব সহজ জিনিস। আর এই যে এই অঙ্কগুলো কি মাথায় রাখা চারটিখানি কথা? তার মধ্যে আপনার মতো আবার পুচকে একটা ছেলে। কি? আমি পুচকে ছেলে? না না ছোট কর্তা, না না, আমার আপনাকে পুচকে বলা একদম ঠিক হয়নি, অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি তো আমাদের গোপালের মতো, তাই না? হ্যাঁ, সত্যি বলছি, আপনি যেভাবে কথাগুলো বলছিলেন না, তাতে মনে হচ্ছিল আপনি অনেক দিন ধরে অনেক কিছু নিয়ে কাজ করছেন, কত কিছু জানেন আপনি। ঠিক আপনি যেভাবে আমাকে বললেন, এইভাবেই যদি কালও আপনি সবার সামনে বলতে পারেন, দেখবেন আপনার প্রস্তাবে সবাই একেবারে মুগ্ধ হয়ে যাবে। শ্যামা, আপনার গান শুনেও কাল সবাই মুক্ত হয়ে যাবে। কাল বিজনেস স্ট্রিট ফেয়ারে আমাদের দিন। একদিকে আপনি গান গাইবেন, আর একদিকে আমি প্রেজেন্টেশন দেব। আর কাল আমরা এত ভালো পারফর্ম করব যাতে ট্রেড ফেয়ারের দর বেড়ে যাক। আমার কৃষ্ণ যেন তাই করেন ছোট কর্তা। শুনুন না, কালকে যাওয়ার আগে একবার মন্দিরে পুজো দিয়ে তারপর যাব, কেমন? শ্যামা, আরেকটা কথা, আপনি প্লিজ রাধারানী আর মাসিমণিকে বলে দেবেন কাল আপনার অনুষ্ঠানে না আসতে। শ্যামা, কালকে আগে আপনার গানের শো, তারপর আমার প্রেজেন্টেশন। আমি পুরোটা অ্যারেঞ্জ করে নেবো শ্যামা, তাই আমি চাই না ওরা আসুক। আসলে বুঝতেই তো পারছেন, একই এত কাজের প্রেশার, এক্সট্রা টেনশন আমি একদম চাইছি না। তাই ওই অর্গানাইজারের নাম্বারটা আপনি মাসিমণি থেকে নিয়ে নেবেন। ছোট কর্তা, তার আর দরকার পড়বে না, গুরুমা নিজে এসেই সব দিয়ে গেছেন। একজন ভদ্রলোকের নাম আর নাম্বার দিয়ে গেছেন, বলেছেন যে উনি নাকি সব ব্যবস্থাপনা করবে, আমরা শুধু দেখা করে নিলেই হয়ে যাবে। নিজে থেকে হঠাৎ এসে দিয়ে গেল? আচ্ছা, কেন দিয়ে গেছে আপনি জিজ্ঞেস করেননি? না, আসলে রাধা দিদিকে নিয়ে এসেছিল, আর কিছু জিজ্ঞাসা করার আগেই বললো যে আমাদের বাড়িতে এমনিতেই এত অশান্তি চলছে, তার মধ্যে আপনি আর বাবাও গুরুমাদের এখনো বিশ্বাস করতে পারছেন না, তাই ওনারা যাবেন না, বাড়িতেই থাকবেন। আর এটাও বললেন যে উনি যেভাবে কথা বলে রেখেছেন তাতে নাকি আমাদের কোনো অসুবিধা হবে না। স্ট্রেঞ্জ, মাসিমণি নিজের চোখে আপনার জয় জয়কার দেখতে চেয়েছিল, তাই তো বাড়িতে থাকার অনুমতি নিল। ভালোই তো হলো ছোট কর্তা, নিজে মুখে আর অপ্রিয় সত্যটা বলতে হলো না। তাছাড়া গানের অনুষ্ঠানটা হয়ে গেলে তো গুরুমারা চলে যাবে, তারপর অশান্তিও কমবে, বাড়িটা আবার আগের মতো হয়ে যাবে। আশা করি আপনার গুরুমাকে বিশ্বাস করে আমরা আবার ঠকবো না শ্যামা। আমার ওদের বারণ করাটা এক্সপেক্টেড, কিন্তু মাসিমণিরা নিজেরাই যেতে চাইলো না, এটা ঠিক হজম হলো না। হঠাৎ এত বুঝদার এত ভালো হয়ে গেল কি করে? তোমরা নিজে থেকেই বলেছো যাবে না? ভেরি গুড রাধা, এটা খুব ভালো কাজ করেছো। দেখো, এই প্রোগ্রামের ব্যাপার নিয়ে অন্তত ওরা আমাকে এই মুহূর্তে সন্দেহ করবে না। আর সেই সময় তুমি আর মাসিমণিও যদি বাড়িতে থাকো, তোমাদের পক্ষে সেটা সেফ, তোমরাও ডেঞ্জারের বাইরেই থাকবে। ওই বাড়িতে এখন তো সবাই জানে আমি অশোককে নিয়ে পাগল হয়ে আছি। আমাদের কিন্তু ঠিক এই সুযোগটাই কাজে লাগাতে হবে রাধা। মাসিমণিকে বলে দিও যেন শরীর খারাপের নাটকটা চালিয়ে যায়। আর তোমার বাড়িতে থাকার এক্সকিউজ তো রয়েছেই রেডি, তোমার মায়ের শরীর খারাপ, তো তুমি তো বাড়িতে থাকতেই পারো, তাই না? সুযোগ বুঝে টুক করে বেরোবে ওষুধ কেনার নাম করে, কাজটা সেরে বাড়ি ঢুকে যাবে। ঠান্ডা মাথায় পুরো কাজটা করতে হবে, ঠিক আছে? আমি পরে ফোনে যোগাযোগ করে নেব।
ওকে। দিশা, তুই আবার কি প্ল্যান করছিস? একেই ও বাড়িতে তো জায়গা নেই, কেউ তোকে ফিরিয়েও নিতে চাইছে না। আচ্ছা বেশ, তুই প্ল্যান করে যদি সাকসেসফুল হতে চাস তো হ, কিন্তু দেখিস মুখটা যেন না পড়ে। আরে তাই বলে কি আমি কিছু ট্রাই করবো না মা? হ্যাঁ, কি করছি আমি বলো তো? সারাদিন খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি, একটা কংক্রিট কিছু তোমার চেষ্টা করতে হবে। আহা, যা করছিস তাই কর না। আর সেটা তো করছি, সেটাকে আমি করছি না তুমি বলো? এই যে বিশাল স্যাক্রিফাইসের নাটক, ওই বাড়ির সবার মন গলানোর জন্য, সেটাকে আমি ঠিকঠাকভাবে মেনটেন করছি না? করছি তো, কিন্তু একটা কথা ভুলে যেও না মা, আমার আলটিমেট এম কিন্তু চৌধুরী বাড়িতে আবার এন্ট্রি নেওয়া। তার জন্য যা করতে হয় সব করতে রাজি আছি আমি, সব। আর ইন দ্যাট প্রসেস কার ক্ষতি হলো, নিখিল, শ্যামা বা অন্য কারো, আই রিয়েলি ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু যায় আসে না। আমার টার্গেট একজনই, ইনফ্যাক্ট দুজন, বসন্ত চৌধুরী, সুজাতা চৌধুরী। এই দুজনকে বশ করতে পারলেই আমার আর্থিক কাজ হয়ে যাবে। তখন নিখিল, শ্যামা কি কেউই আর কোনো ফ্যাক্টর থাকবে না। দিশা, তুই যে প্ল্যানটা করেছিস, কাল প্রোগ্রামে কোনো গন্ডগোল হবে না তো? রিল্যাক্স মা, এত চিন্তা করো না, প্রোগ্রাম ঠিক প্রোগ্রামের মতোই হবে, কিন্তু সেই প্রোগ্রামে যে কি হবে সেটাই আসল রহস্য। এবার আপনাকে কম্পিউটারটা ঠিকভাবে শিখতে হবে। এই দেখুন, এটাকে মাউস বলে। স্ক্রিনের দিকে তাকান, এই যে তীর চিহ্নটা দেখছেন, এইটা হলো কার্সর। ফাইলের উপরে নিয়ে যাবেন, কার্সর ক্লিক করবেন আর ফাইল খুলে যাবে। আমি সব পারবো না ছোট কর্তা। দেখুন, আমি তো গান গাই, আপনার শেখানোর কোনো দরকার নেই। আমি বরং যাই বাবা ঘরে যাই। দাঁড়ান, আমার কথা শুনুন। আজকাল সব জিনিসে কম্পিউটার লাগে, গান গাওয়ার সময় কম্পিউটারের দরকার। আপনি আমার কথাটা শুনুন, গান গাওয়ার জন্য মন আর গলার প্রয়োজন হয়, কম্পিউটার শেখার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। মনে আছে প্রথমবার আপনি রেডিও স্টেশনে গেছিলেন, ওইখানে সুইচ ওপর নিচে করতে হচ্ছিল? মনে আছে। ওই সুইচগুলো দেখে আপনার মনে হয়েছিল কি ভয়ানক। তারপর আমার কাছে এসে কি বলেছিলেন মনে আছে? ছোট কথা, আমি গান গাইতে পারবো না। মনে আছে আপনার? মনে আছে? হ্যাঁ, ভয় পেয়েছিলাম তো, কি হয়েছে? আমি তো পরে শিখেও নিয়েছিলাম। কিন্তু ওইটুকু শিখলে হবে না শ্যামা, আপনাকে ভালোভাবে পুরো ব্যাপারটা শিখতে হবে। আমি পারবো না, ধরুন, শুনুন না আমার কথা শুনুন। আপনি কয়েকদিন পর মুভিতে প্লেব্যাক করবেন। হ্যাঁ, ওখানে রেকর্ডিস্ট থাকবে, সাউন্ড ইঞ্জিনিয়ার থাকবে, কিন্তু আপনি কিভাবে গান চাইছেন সেটা তো আপনাকেই বলতে হবে। আর কম্পিউটার যদি আপনি না শিখেন তাহলে কিভাবে বলবেন বলুন তো? এবার চুপচাপ শিখুন। এই দেখুন, এটা হলো মাউস। হাত দিন। এই দুটো আঙুল নিন আর উপরে হাত দিন না দিন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি স্মুথলি ব্যাপারটা হচ্ছে? আরে বাবা, টেনশন নেওয়ার কিছু নেই শ্যামা, সব পারবেন আপনি। বুঝতে পারছি না। দাঁড়ান না, সব বুঝবেন। এই দেখো, আমি একটা মিউজিক এডিটর খুললাম, এখানে এইভাবে গানটা নিয়ে এখানে পেস্ট করবেন। হয়ে গেছে আজকের জন্য হয়ে গেছে। মানে আজকে আপনার ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট ক্লাস কমপ্লিট। মানে একদিনে এত করলে তো ভুলে যাবেন, কিন্তু আপনাকে রোজ প্র্যাকটিস করতে হবে শ্যামা, কোনো এক্সকিউজেস না। রোজ প্র্যাকটিস করলে আপনি ঠিক এটা শিখে যাবেন। প্রথম একটু গুলিয়ে যাবে, ভুল হবে, কিন্তু আস্তে আস্তে ভীষণ ইজি লাগবে এটা, বুঝেছেন? আরেকটা কথা, কাল তাড়াতাড়ি কিন্তু আমাদের বেরোতে হবে। হ্যাঁ, কাল তো আমাদের তাড়াতাড়ি বেরোতেই হবে, কারণ প্রথমে তো আমার গান, তারপর আপনার প্রেজেন্টেশন। বলছি কি, আপনি না এখন ঘুমিয়ে পড়ুন, না আমি আসছি। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘ
মেঘলা দিনে দেখেছিলে মাঠে ও কালো মেঘ কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে। কি হলো? এবার দরজাটা বন্ধ করে চুপ করে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আগে আপনি যান। আগে আপনি যান। আগে আপনি যান। আগে আপনি যান। আমি জানি যা হচ্ছে সব তোমার ইচ্ছেতেই হচ্ছে। আমার এই মনের অবস্থার জন্য তুমিই দায়ী। কৃষ্ণ, ছোট কর্তা যে আমার জীবনের সঙ্গে একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, ওনাকে ছাড়া যেন আমার জীবনটাই অসম্পূর্ণ লাগে। তুমিও হয়তো এমনটাই চাও, তাই তো আমিও সবটা খুব সহজেই মেনে নিয়েছি ঠাকুর। তুমি আমাদের জীবনটা ঠিক যে পথে নিয়ে যাবে, আমরাও ঠিক সেই পথেই যাব কৃষ্ণ। কি বলছেন? মেজ বৌমা আবার এসব কাণ্ড শুরু করেছে? তা আপনারা কিছু বলেননি? কি হয়েছে সুজাতা? মেজ বৌমা আবার কি করেছে? এই দেখো না, ওই রিহাবের ম্যানেজার ফোন করেছে। কি মেজ বৌমা, আমি কিছু বুঝতে পারছি না, তুমি কথা বলো না। হ্যালো, আমি বসন্ত চৌধুরী বলছি। হ্যাঁ নমস্কার নমস্কার। আসলে সকাল থেকে একটা সমস্যা হয়ে গেছে বসন্তবাবু। আপনার ছেলে অশোকবাবুর স্ত্রী আজও সকাল থেকে এসে হত্যি দিয়ে পড়ে আছেন এখানে। মেজ বৌমা কোথায় বসে আছে? দরজার সামনেই। সকাল থেকে কিচ্ছু খাওয়া দাওয়া করেনি, বারবার শুধু বলছেন ওকে একবার চোখের দেখা থেকেই চলে যাবে। কি করা যায় বলুন তো, ঠিক বুঝতে পারছি না। সেদিনও ঠিক একই কাজ করেছেন। বুঝতেই তো পারছেন আমাদের রিহ্যাবের রেপুটেশনেরও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ তাও তো ঠিক, এইভাবে দরজার সামনে পড়ে থাকলে সেটা তো ভালোও দেখায় না।
কি হয়েছে বাবা? আর দেখ না নিখিল, এই মেয়েটাকে নিয়ে পারা যাচ্ছে না। মেজো বৌমা আবার নাকি রিহ্যাবের সামনে গিয়ে বসে পড়েছে, বলছে একবার অশোককে চোখের দেখা দেখবে। ওই ম্যানেজার ফোন করেছে। আমাকে ফোনটা বাবা। হ্যালো ম্যানেজার বাবু। হ্যাঁ নিখিলবাবু বলুন। ম্যানেজার বাবু, মেজো বৌদিকে পাত্তা দেবেন না, যাই হয়ে যায় মেজো বৌদিকে মির্জা ভাইয়ের সাথে দেখা করতে দেবেন না। বলে দিন যে এটাই রিহ্যাবের রুল, যে কোনো সময় বাড়ির লোকজনদের দেখা করানো যাবে না, বুঝেছেন? কিন্তু কি করে বলবো বলুন তো, উনি তো আপনাদের বাড়ির বউ, প্রথমেই তো ওনাকে মুখের উপর না করে দিতে পারি না, তাই না? আসলে আমরা কোনো ঝামেলা করতে চাইছি না, আপনারই যা বলার একটু বুঝিয়ে বলুন না। আরেকটা মুশকিল হলো, আপনার দাদাও ওর ব্যাপারটা জানতে পেরেছেন, বারবার ইনসিস্ট করছেন যাতে ওর সঙ্গে আমরা দেখা করতে দিই। এই নিখিল, কি এত কথা বলছিস রে? কি বলছে কি ওরা? মেজো বৌমা আবার কোনো কাণ্ড বাঁধিয়েছে নাকি? হ্যাঁ, আবার বড় কোনো কাণ্ড ঘটাবে।